আমাদের অলরেডি আমরা ভৌমজলের যে কাজ সেটা কমপ্লিট করে দিয়েছি। আজ তোমাদের নতুন একটা অধ্যায় অর্থাৎ কাস্ট ভূমিরূপ নিয়ে আজ আমরা আলোচনা করব, অর্থাৎ কাস্ট টোপোগ্রাফি। কাস্ট টোপোগ্রাফি নিয়ে আজ আমরা আলোচনা করব, অর্থাৎ কাস্ট ভূমিরূপ নিয়ে আজকের আলোচনা। প্রথমে জেনে নাও, এই যে কাস্ট শব্দটা, এটার উৎপত্তি হয় ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে। কিসের থেকে উৎপত্তি লাভ করে? এই কাস্ট শব্দটা উৎপত্তি লাভ করে ইন্দো ইউরোপীয় শব্দ। ইন্দো ইউরোপীয় শব্দ কিসের থেকে? কার থেকে। তাহলে দেখো, কাস্ট শব্দটা আসছে কোথা থেকে? ইন্দো ইউরোপীয় শব্দ কার, যার অর্থ শিলা। যার অর্থ কি? শিলা। এবং দেখো, স্লোভেনীয় শব্দ, ইন্দো ইউরোপীয় শব্দ ছিল কার, আর স্লোভেনীয় শব্দ, স্লোভেনীয় শব্দ কার্স থেকে। কার্স, স্লোভেনীয় শব্দ কার্স, যার অর্থ উন্মুক্ত প্রস্তর ভূমি। উন্মুক্ত প্রস্তর ভূমি থেকে এই আমাদের কাস্ট যে শব্দটা রয়েছে, এই কাস্ট শব্দটা আমাদের কিন্তু এসছে। ঠিক আছে, এবার দেখো, এই যে যে কাস্ট টোপোগ্রাফি, কাস্ট অঞ্চল কি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে চুনাপাথর গঠিত ভূভাগ। কি কি গঠিত ভূভাগ? চুনাপাথর অথবা জিপসাম। তোমরা জানো জিপসাম থেকে সিমেন্ট উৎপন্ন হয়। জিপসাম, ডলোমাইট, এইগুলো দ্বারা গঠিত ভূভাগ এর উপর যখন কি হয়, জলের দ্রবণ কার্য ঘটে। এই সমস্ত ভূভাগ, এগুলো দিয়ে তৈরি ভূভাগের উপর কিসে কি হবে না, জলের দ্রবণ কার্য যখন সংঘটিত হবে, জলের দ্রবণ কার্যের ফলে যে শিলা, এই যে শিলা বা উন্মুক্ত প্রস্তর ভূমি যে পরিবর্তন হবে বা যে ভূমিরূপগুলো আমরা পাবো, সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই বলবো আমরা কাস্ট ভূমিরূপ বা কাস্ট টোপোগ্রাফি। তাহলে কাস্ট ভূমিরূপ কি বোঝা গেছে? কাস্ট শব্দটা কোথা থেকে এসছে? ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে, আর স্লোভেনীয় শব্দ কার্স থেকে। কারের সব অর্থ শিলা, আর কার্সের শব্দ অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ভূমি। কি হবে না, চুনাপাথর বা জিপসাম বা ডলোমাইট গঠিত ভূভাগ, যেখানে কি হবে, জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠীয় বা উপপৃষ্ঠীয় সমস্ত অঞ্চলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জল নির্গমন প্রণালী এবং ভূমিরূপ তৈরি হবে। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কাস্ট ভূমিরূপ। ওকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কাস্ট ভূমিরূপ। ওকে, চল, তাহলে আমরা কাস্ট ভূমিরূপ পেয়ে গেলাম। এবার চলে আসো, কাস্ট ভূমিরূপের যদি আমরা প্রকারভেদ করি, ক্লাসিফাই করি, তো দেখো, কাস্ট ভূমিরূপের প্রকারভেদ করেছে আর জে হ্যাগেট। কে করেছে? আর জে হ্যাগেট কিন্তু এই কাস্ট ভূমিরূপকে ক্লাসিফাই করেছে। তিনি ক্লাসিফাই করতে গিয়ে কি কি ক্লাসিফাই করেছে? প্রথমে করেছে প্রকৃত কাস্ট হোল বা প্রকৃত কাস্ট। প্রকৃত কাস্ট প্রথম যেটা আমাদের ক্লাসিফাই করেছে, অত ডিটেলসে জানতে হবে না, জাস্ট গল্পটা জেনে নাও। প্রকৃত কাস্ট কি না, ভৌমজলের ফলে, কিসের ফলে? আমরা ভৌমজলে এর আগে পড়েছি, ভৌমজলের সাহায্যে যখন কি হবে না, ক্ষয় ও দ্রবণ কার্য হবে কোনো চুনাপাথর গঠিত স্থানে বা জিপসাম গঠিত স্থানে বা ডলোমাইট গঠিত অঞ্চলে, ক্ষয় ও দ্রবণ হবে, দ্রবণ ও ক্ষয় হবে, যে কাস্ট ভূমিরূপ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত কাস্ট বলবো। ওকে, প্রকৃত কাস্টের পরে চলে আসো, এটা স্লোভেনিয়া
ইন্দোনেশিয়া, চীনে দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? স্লোভেনিয়া, ইন্দোনেশিয়া, চীন, এই সমস্ত জায়গায় কিন্তু এটা দেখতে পাওয়া যায়। প্রকৃত কাস্টের পরে তিনি যেটা শ্রেণীবিভাগ করেছে সেটা হচ্ছে নদীজ কাস্ট। এক কথায় নদীর জলের প্রভাবে, নদী বা জলধারার প্রভাবে, নদী বা জলধারা প্রভাবে যখন কি হবে, কাস্ট অঞ্চল তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলবো? নদীজ কাস্ট। এর আরেকটা নাম আছে ফ্লোভিও কাস্ট। ফ্লোভিও, নদী ফ্লো হচ্ছে ফ্লোভিও কাস্ট, এটাকে আমরা বলবো। ওকে, এটাকে আমরা কি বলবো? ফ্লোভিও কাস্ট বলবো। নেক্সট চলে আসো, 3 নাম্বার তিনি যেটা করেছে সেটা হচ্ছে হিমবাহ কাস্ট বা হৈমবাহিক কাস্ট। হৈমবাহিক কাস্ট না, এখানে মেন কাজটা কে করবে? না, হিমবাহ করবে। হিমবাহের দ্বারা যদি কোনো কাস্ট অঞ্চল সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলবো? গ্লাসীয় কাস্ট। হিমবাহের ইংরেজি শব্দই হচ্ছে গ্লেসিও কাস্ট। গ্লেসিও, হ্যাঁ, গ্লেসিও কাস্ট। আগেরটাকে যেমন ফ্লোভিও কাস্ট বলে, এটাকে বলা হয় গ্লেসিও কাস্ট। যদি নদীজ কাস্ট দেখি, এটা ইউরোপ, যুক্তরাষ্ট্র, বিভিন্ন জায়গায় দেখা যায়। হ্যাঁ, এটা ইউরোপ, যুক্তরাষ্ট্র, এই সমস্ত জায়গায় দেখা যায়। এটা কানাডা, হিমবাহ কাস্ট দেখা যায় কানাডাতে, ইউরোপের উচ্চ আলপাসের অঞ্চলে দেখা যায়। ওকে, তারপর চলে আসো ক্রান্তীয় কাস্ট। ক্রান্তীয় কাস্টটা কি? না, আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে দ্রুত দমন প্রক্রিয়ায় যে কাস্ট অঞ্চল তৈরি হবে। কোন অঞ্চলে? আর্দ্র অঞ্চলে। আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, তো এটাকে আরেকটা নাম হচ্ছে ট্রপিক্যাল কাস্ট। হ্যাঁ, ট্রপিক্যাল কাস্ট এটা কিন্তু এটাকে বলা হয়ে থাকে। তাহলে ক্রান্তীয় অঞ্চলে যে কাস্ট সংগঠিত হচ্ছে প্রচুর বৃষ্টিপাতের জন্য, দ্রুত দমন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হচ্ছে, তো সেটাকে আমরা কি বলবো? ক্রান্তীয় অঞ্চলের কাস্ট। এটা ভারত, কিউবা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। তারপরে 5 নাম্বার যে ভাগটা তিনি করেছেন সেটা হচ্ছে মরু ও মরুপ্রায় কাস্ট। মরু ও মরুপ্রায় কাস্ট। মরু ও মরুপ্রায় কাস্ট বলতে যদি আমরা দেখি যান্ত্রিক, দেখো এটা তো আমরা অঞ্চলটা তো বুঝেই যাচ্ছি, উষ্ণ, 1 নাম্বার উষ্ণ অঞ্চল, সাথে কি থাকবে? শুষ্ক, তবেই তো সেখানে মরুভূমি তৈরি হবে, যেখানে বৃষ্টিপাত কি হয়? 25 সেন্টিমিটারের কম হয়। উষ্ণ ও শুষ্ক যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিসের প্রভাবে? যান্ত্রিক আবহবিকারের প্রভাবে যখন কি হবে না, অল্প বিস্তর কাস্ট ভূমিরূপ গড়ে উঠবে, তখন সেটাকে আমরা মরু বা মরুপ্রায়, বা এটাকে ইংরেজিতে বলা হয় অ্যারিড কাস্ট। অ্যারিড কাস্ট। ওকে, এগুলো জেনারেলি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? পৃথিবীর যত মরুভূমি অঞ্চল আছে সেখানে যদি চুনাপাথর গঠিত ভূভাগ বা জিপসাম ডলোমাইট গঠিত ভূভাগ থাকে, তো সেই সমস্ত অঞ্চলে কিন্তু এই ধরনের ভূভাগ কিন্তু আমরা পাবো, বা এই ধরনের কাস্ট কিন্তু পাবো। তাহলে আর যে হ্যাগেট আমাদের কাস্টের শ্রেণীবিভাগ করেছে, কটা ভাগে ভাগ করেছে তিনি? 5টা ভাগে ভাগ করেছেন। ওকে, আর একজন ভূবিজ্ঞানী জোভান সিজিক, জোভান, এটা শুধু নাম মনে রাখো, জোভান সিজিক, তিনি 3 ভাগে ভাগ করেছেন। তিনি কয় ভাগে ভাগ করেছেন? তিনি 3 ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, চল, তার ক্লাসিফিকেশন ডিটেলস আমাদের জানার প্রয়োজন নেই, সেই জন্য আমি আর বলছি না। এরপর চলে আসো, চুনাপাথর গঠিত অঞ্চলে কি কি শিলাস্তর থাকে, মানে কি কি প্রধান শিলা থাকলে পরে সেখানে চুনাপাথর গঠিত ভূভাগ
তৈরি হতে পারে বা কাস্ট ভূমিরূপ তৈরি হতে পারে, সেটা যদি আমরা একটু দেখি, আমরা প্রথমেই পাবো চুনাপাথর ও ডলোমাইট। এই দুটো তো থাকতেই হবে, অর্থাৎ এক কথায় যদি আমি বলি কার্বনেট জাতীয়, কার্বনেট জাতীয় ভূভাগ থাকতে হবে। এবং এছাড়া হ্যালাইট, এপারাইট, অ্যান্ড্রারাইট, জিপসাম এই সমস্ত খনিজ থাকলে সেখানে কি হবে না চুনাপাথর গঠিত ভূভাগ খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। ওকে, চুনাপাথর গঠিত ভূভাগ সেখানে গড়ে উঠতে পারবে। এবার চলে আসো, আমরা জানবো পৃথিবীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাস্ট অঞ্চলগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ কাস্ট অঞ্চলগুলো আমরা আলোচনা করে নেব এক এক করে। তো প্রথমেই দেখো আমাদের ইউরোপ, আমাদের প্রথমে যেটা আমরা আলোচনা করব আমাদের ইউরোপ, দেখতেই পাচ্ছ। তো এই ইউরোপ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। ইউরোপের কোথায় কোথায় আমাদের কাস্ট অঞ্চল রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখে নিই, তাহলে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্লোভেনিয়া। স্লোভেনিয়া, স্লোভেনিয়াতে রয়েছে, ক্রোয়েশিয়াতে রয়েছে, ক্রোয়েশিয়াতে রয়েছে, তারপরেতে রয়েছে বসনিয়াতে রয়েছে। ঠিক আছে, চলো। এছাড়া মন্টেনিগ্রো, পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল, এটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল, বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল। ওকে, মন্টেনিগ্রো বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল, যেটা কিনা আমাদের ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে। এছাড়া ফ্রান্সের যদি আমরা দেখি কোসেস, তাহলে ফ্রান্সের কোসেস, যুক্তরাজ্যের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার পর্বত, চেক, স্লোভাক, স্পেনের আন্দালুসিয়া, ইটালি ও ক্রোয়েশিয়ার উপকূল অঞ্চল, এইগুলো কিন্তু আমাদের কিসের মধ্যে পড়বে? ইউরোপের মধ্যে পড়বে। ঠিক আছে, চলো, তাহলে আমরা ইউরোপ পেয়ে গেলাম। এবার যদি আমরা দেখি উত্তর আমেরিকা, উত্তর আমেরিকার অঞ্চলগুলো তো দেখতেই পাচ্ছ, এই যে আমাদের অরেঞ্জ কালারে করে দেওয়া রয়েছে যে সমস্ত কাস্ট অঞ্চলগুলো। তো এগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস। হ্যাঁ, কি পাবো? নর্থ আমেরিকার মধ্যে আমরা পাবো টেক্সাস পাবো। তারপরে আমরা পাবো নিউ মেক্সিকো পাবো। তারপরে আমরা কি পাবো? মেরিল্যান্ড পাবো। তারপর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেগুলো আমরা পাবো ইন্ডিয়া, কেন্টাকি, এগুলো আমাদের কি অঞ্চলের মধ্যে পড়বে? নর্থ আমেরিকার মধ্যে পড়বে। শোনো, এগুলো খুব বেশি মনে রাখতে হবে তা না, ইউরোপ, নর্থ আমেরিকা, এইগুলো জাস্ট আলাদা করতে পারলেই হবে যে কোন অঞ্চলগুলো ইউরোপের মধ্যে রয়েছে, কোনগুলো নর্থ আমেরিকার মধ্যে রয়েছে। ওয়াশানিয়া মহাদেশে যদি চলে আসো, মানে অস্ট্রেলিয়ার এই সাইডটাতে যদি আমি চলে আসি, তাহলে এখানে পাবো অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এই যে অস্ট্রেলিয়া রয়েছে, এখানে নিউ সাউথ ওয়েলস আমরা পাবো। নিউ গিনি পাবো, পশ্চিম অস্ট্রেলিয়া পাবো, নিউ গিনি, পশ্চিম অস্ট্রেলিয়া। হ্যাঁ, এই সমস্ত জায়গা রয়েছে। এশিয়ার যদি আমরা চলে আসি, তাহলে আমাদের সেন্ট্রাল এশিয়ায় চায়না,
সাউথ ইস্ট এশিয়া, এখানে প্রচুর জায়গায় আমাদের পাবো। যেমন চীনের ক্ষেত্রে যদি আমি বলি, এটা কিয়াংসি, এই যে জায়গাটার নাম হচ্ছে কিয়াংসি, এই জায়গাটা। তারপর ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাতে পাবো। এছাড়া এশিয়ার আমাদের কোথায় পাবো, ভারতের মধ্যে কিন্তু পাবো। ওকে, চলো তাহলে আমরা পেয়ে গেলাম পৃথিবীর যে বিভিন্ন জায়গায় আমাদের কাস্ট অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলো। এগুলো একটু মুখস্থ করে নেবে, এগুলো বোঝার তো কিছু নেই, এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, নেক্সট চলে আসো। আমরা যদি চলে আসি এরপর ভারতের কোথায় কোথায় আমাদের কাস্ট অঞ্চল রয়েছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথমেই আমরা বলবো ভারতের ছত্তিশগড়ের পাঁচমারি। কোথায়? ভারতের ছত্তিশগড়ে পাঁচমারি, এগুলো তোমরা একটু লিখে নেবে। ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কোথায়? পাঁচমারি। ওকে, এখানে দেখতে পাওয়া যায়। এই এই ভারতের এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করে নিও। পৃথিবীরটা মুখস্থ করো না করো, এখান থেকে কিন্তু মুখস্থ করে নিও। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কোথায়? আরাকু ভ্যালি, আরাকু উপত্যকা। হুম, তারপরে অন্ধ্রপ্রদেশের বোড়াগু, এটা ইম্পর্টেন্ট, বোড়াগু হালু, এই দুটোই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? অন্ধ্রপ্রদেশের মধ্যে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের পরে চলে আসো উত্তরাখণ্ডের, উত্তরাখণ্ডে যদি চলে আসো, উত্তরাখণ্ডের কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? উত্তরাখণ্ডের প্রথম আমরা পাবো সহস্রধারা, রবার্স কেভ, রবার্স কেভ, তপকেশ্বর, তপকেশ্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর চলে আসো বিহার, বিহারের কোথায়? বিহারের গুপ্তধাম গুহা, গুপ্তধাম গুহা। বিহারের পরে চলে আসো গুজরাট, গুজরাটের পোরবন্দর, গুজরাটের পোরবন্দরে চলে আসো। তারপর মেঘালয়ের চেরাপুঞ্জি, মেঘালয়ের চেরাপুঞ্জি। লাস্ট পশ্চিমবঙ্গের বক্সা ও জয়ন্তী পাহাড়, ওয়েস্ট বেঙ্গলের বক্সা ও জয়ন্তী পাহাড়। শুধুমাত্র ভারতের গুলো ভালো করে মনে রেখো, আর বিশ্বের যতটা পারবে মনে রাখার চেষ্টা করবে। বিশ্বের বৃহত্তম অঞ্চল কোনটা সেটা মনে রাখবে, তাহলেই হবে। অত বেশি ডিটেলসে তোমাদের এখান থেকে জানতে হবে না, কিন্তু ভারতের যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু মুখস্থ করে নেবে। ঠিক আছে, ভারতের বিহারের কোথায়, গুজরাটের কোথায়, মেঘালয়ের কোথায়, এগুলো লাগবে তোমাদের। ওকে, নেক্সট চলে আসো কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য হ্যাঁ আদর্শ অবস্থা কি কি হতে পারে। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য আদর্শ অবস্থা কি কি হতে পারে। ওকে, যদি আমরা দেখি তাহলে আমরা প্রথম, অর্থাৎ এক কথা হচ্ছে ডেভেলপমেন্ট, মানে কাস্ট অঞ্চল উন্নত হওয়ার জন্য বা কাস্ট অঞ্চল গড়ে ওঠার জন্য কি কি বৈশিষ্ট্য আমাদের প্রয়োজন হবে, কোনটা হলে কাস্ট অঞ্চল ভালো হবে। প্রথম যেটা আমাদের হওয়া লাগবে সেটা হচ্ছে অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট গঠিত ভূভাগ হওয়া লাগবে, অর্থাৎ চুনাপাথর ও ডলোমাইট জাতীয় ভূভাগ হওয়া লাগবে কারণ যদি চুনাপাথর গঠিত ভূভাগ না হয়, মানে যেখানে
যে মাটিতে বা যে শিলায় এই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 40%-এর কম, 40%-এর কম, সেখানে খুব ভালো এই ভূমিরূপ কিন্তু গড়ে উঠতে পারবে না। কিন্তু যেখানে 40%-এর বেশি, যেখানে 40%-এর বেশি, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই কার্স্ট অঞ্চল গড়ে উঠতে পারবে। ওকে, তারপরে চলে আসো 2 নাম্বার। যদি আমরা দেখি, অঞ্চলটা অনেক বড় হওয়া লাগবে। তাহলে কি হবে, কার্স্ট অঞ্চলের যে সমস্ত ভূমিরূপগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের গড়ে উঠবে। তারপরে দেখো, অধিক গভীর শিলাস্তর, চুনাপাথর। এই যে এটাই আমি যদি একটু ফার্দার আলোচনা করি, যে চুনাপাথরের যে স্তরটা সেটা যদি খুব গভীর হয়, হ্যাঁ, এটা যদি খুব গভীর হয়, তবেই কিন্তু সেখানে ভূমিরূপের বিকাশ খুব সুন্দরভাবে হবে। আর এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সুপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ ভালো ধরনের প্রবেশ্য শিলাস্তর কিন্তু এখানে থাকা লাগবে। ঠিক আছে, তারপরে চলে আসো, এই সুপ্রবেশ্য শিলাস্তরের পাশাপাশি অপ্রবেশ্য শিলাস্তরও থাকা লাগবে। এই কার্স্ট অঞ্চলের নিচে, একদম নিচে, মানে অপ্রবেশ্য শিলাস্তর কিন্তু থাকা প্রয়োজন রয়েছে। অধিক উচ্চতা, এর যদি উচ্চতা বেশি হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উচ্চতা বেশি হয়, তবে কিন্তু কার্স্ট অঞ্চল গড়ে ওঠার পক্ষে উপযোগী। কিন্তু যদি উপকূল ভাগে হয়, তাহলে সমুদ্রের জল প্রবেশ করে কার্স্ট অঞ্চল যে ভূমিরূপ রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। আর কাস্টের জন্য বা এই যে ক্যালসিয়াম কার্বনেটের স্তর, এটা গলানোর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল। জলই যদি না থাকে তাহলে দ্রবণ হবে না, আর দ্রবণ যদি না হয়, চুনাপাথর গঠিত ভূভাগ ক্ষয় হবে না, আর যদি ক্ষয়ই না হয় তাহলে কি হবে না, কাস্ট ভূমিরূপ কিন্তু তৈরি হবে না। ওকে, কাস্ট ভূমিরূপ কিন্তু তৈরি হবে না। তাহলে সেখানে আমার যেটা প্রয়োজন, যেটা আমি বোঝাতে চাইলাম, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কি লাগবে, বৃষ্টিপাত কিন্তু আমাদের প্রয়োজন হবে। ওকে, তবেই কিন্তু সেখানে আমাদের কি গড়ে উঠতে পারবে না, কাস্ট অঞ্চল কিন্তু গড়ে উঠতে পারবে। ওকে, চলো এরপর যদি আমরা দেখি যে আমাদের যে কাস্ট অঞ্চলটা রয়েছে, এই কাস্ট অঞ্চলের প্রক্রিয়াটা কি প্রক্রিয়া এটা সংগঠিত হচ্ছে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখব, চলো কাস্ট অঞ্চল কি প্রক্রিয়ায় সংগঠিত হচ্ছে তাহলে আমরা দেখব। প্রথম যেটা হবে আমাদের, সেটা হচ্ছে রাসায়নিক ক্ষয়। প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক ক্ষয়। রাসায়নিক ক্ষয়টা কি যদি আমরা দেখি, দেখো চুনাপাথর এবং ডলোমাইট গঠিত যে ভূভাগ রয়েছে তার সাথে যদি আমাদের জল মেশে, হ্যাঁ, চুনাপাথরের সাথে যদি আমাদের জল মেশে, তবেই তো কি করবে, কার্বলিক অ্যাসিড উৎপন্ন করবে। এবং কার্বলিক অ্যাসিড উৎপন্নর মধ্যে দিয়ে, মানে দেখো, 1 নাম্বার হচ্ছে H2O, 2 নাম্বার হচ্ছে CO2, এই যে কার্বন ডাই অক্সাইড এবং জল যুক্ত হয়ে কি উৎপন্ন করে, কার্বলিক অ্যাসিড উৎপন্ন করে, কি, H2CO2। এটা উৎপন্ন করে, এর মধ্যে দিয়ে কি হয়, এটা যখন বৃষ্টির জলের সাথে আমাদের কিসে মেশে না, এই চুনাপাথর গঠিত ভূভাগে মেশে, তখন এটা কি করে, বিক্রিয়া করে এই চুনাপাথর গলে গিয়ে, হ্যাঁ, চুনাপাথর গলে গিয়ে কি উৎপন্ন করে, CaHCO3, এটা কিন্তু উৎপন্ন করে, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু উৎপন্ন করে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় আঙ্গার যোজন প্রক্রিয়া। এটা তোমরা জাস্ট একটু জেনে নাও, এই প্রক্রিয়াটাকে কি বলে, এই প্রক্রিয়াটাকে বলে আঙ্গার যোজন প্রক্রিয়া। অর্থাৎ কি করবে না, আমাদের জল এবং কার্বন ডাই অক্সাইড মিলে কার্বলিক অ্যাসিড উৎপন্ন করবে, এবং কার্বলিক অ্যাসিড, এই যে কার্বলিক অ্যাসিডটা রয়েছে, এটা কি করবে, CaCO3-র সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, এইটার সাথে এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, ক্যালসিয়াম বাইকার্বনেট। এই যে প্রক্রিয়াটা,
এটাকেই বলা হবে কি রাসায়নিক ক্ষয়। এই প্রক্রিয়ায় শক্ত চুনাপাথর গঠিত ভূভাগ কি হয়, কোমল শিলায় পরিণত হয়। এটাকেই আমরা কি বলছি, রাসায়নিক ক্ষয়। ওকে, এরপরে দ্রবণ ক্ষয় তো আছে। দ্রবণ ক্ষয় মানে বুঝতে পারছো, চুনাপাথর গঠিত অঞ্চলে এই যে আঙ্গার যোজন হলো, এই এরপরে পয়েন্ট হচ্ছে দ্রবণ ক্ষয়। হ্যাঁ, এটাতে কি হবে না, এই যে আঙ্গার যোজন হলো, এর মাধ্যমে যে কলি চুন উৎপন্ন করলো, হ্যাঁ, বা ক্যালসিয়াম বাইকার্বনেটের যেটা তৈরি করলো, সেটা যখন আমাদের ভৌমজলের সংস্পর্শে আসবে, তখন সেখান থেকে প্রবাহের মাধ্যমে এই চুনাপাথর গঠিত যে পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে এখান থেকে অন্য জায়গায় অপসারণ করবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, দ্রবণ ক্ষয়। তো এই দুটি প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের কি হয়ে থাকে না, কাস্ট অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয় এবং কাস্ট অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে তৈরি হয়। ওকে, তো চলো এবার আমরা আলোচনা করে নেব আমাদের কাস্ট অঞ্চলের যে সমস্ত ভূমিরূপগুলো আমরা পাই, সেই ভূমিরূপগুলো সবই আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখে নেব আমাদের সিলেবাসে কি রয়েছে, সেগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। ওকে, প্রথমেই দেখো আমাদের কাস্ট ভূমিরূপ রয়েছে। কাস্ট ভূমিরূপের মধ্যে আমরা যেটা পাচ্ছি, প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, আর হচ্ছে কি সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে কি কি রয়েছে, ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, যেগুলো আমাদের সিলেবাসে একদমই নেই। ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, যেমন টেরারোসা, ল্যাপিস, গ্রাইক, চুনাপাথর। হ্যাঁ, এগুলো ভূপৃষ্ঠের মধ্যে তৈরি হয়। ওকে, চলো নেক্সট, অবনমিত ভূমিরূপ, মানে যে সমস্ত ভূমিরূপ নিচের দিকে নেমে যাবে বা গর্তের সৃষ্টি করবে, যেমন আমাদের রয়েছে সিঙ্কহোল, সোয়ালো হোল, পোনা, ডোলাইন, দ্রবণ প্যান, তারপরে কাস্ট জানালা, উভালা, পলজি, কাস্ট্রদ, এগুলো সবই রয়েছে। কিন্তু এর মধ্যে থেকে আমাদের সিলেবাসে রয়েছে শুধুমাত্র সিঙ্কহোল, ডোলাইন, কাস্ট্রদ, এই তিনটে কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তারপর নদীজাত ভূমিরূপ, অর্থাৎ নদীর ফলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলো কি কি রয়েছে না, আমাদের গিরিখাত রয়েছে, শুষ্ক উপত্যকা রয়েছে, অন্ধ উপত্যকা, পকেট উপত্যকা, মিয়ান্ডার গুহা, প্রাকৃতিক সুড়ঙ্গ সেতু। এগুলোর একটাও আমাদের পড়তে হবে না, এপাশের এগুলোও আমাদের পড়তে হবে না। তারপরে দেখো ভূগর্ভস্থ ভূমিরূপ, এই দুটো আমাদের পড়তে হবে, গুহা এবং ভূগর্ভ, এই দুটোই আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের পড়তে হবে। নেক্সট চলে আসো অবশিষ্ট ভূমিরূপ, কাস্ট টাওয়ার, কাস্ট স্ট্রিট, এটা আমাদের পড়তে হবে না, এটা আমাদের কাস্ট ভূমিরূপ অঞ্চলের উপরেই তৈরি হয়, আমাদের পড়তে হবে না। নেক্সট চলে আসো সঞ্চয়জাত ভূমিরূপ, মানে কাস্ট অঞ্চলের ক্ষয় হবে, সেই পদার্থ গিয়ে যেখানে জমা হবে, সেই জমা হওয়া স্থানে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হবে, তার মধ্যে থেকে আমাদের তিনটে মাত্র সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, আর হচ্ছে স্তম্ভ। একটা উপর থেকে সঞ্চয় হবে, একটা নিচের থেকে সঞ্চয় হবে, আর যখন দুটো কানেক্ট হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, স্তম্ভ বলবো। তো এই তিনটে নিয়েও আমাদের আলোচনা করতে হবে। ওকে, তাহলে আমরা এখন চলে যাব এক এক করে আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এক এক করে আমরা আলোচনা করব। জাস্ট আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকুই আমরা আলোচনা করব, তার এক্সট্রা আমাদের আলোচনা করার দরকার নেই। তবে হ্যাঁ, এখানটায় একটু গড়বড় আছে। এখানে এই যে সিঙ্কহোল যদি আমাদের আলোচনা করতে হয় বা ডোলাইন যদি আলোচনা করতে হয়, তখন সোয়ালো হোল এবং টোনার কিন্তু আলোচনার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমাদের কাস্ট হ্রদটা আলোচনা করব আমরা। হ্যাঁ, তাহলে আমরা ডোলাইন আলোচনা করব, সিঙ্কহোল আলোচনা করব, পুনর আলোচনা করব, কাস্ট হ্রদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তারপর চলে আসবো গুহা এবং ভূগর্ভর নিয়ে আলোচনা করব। তারপর শেষে গিয়ে আমরা সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং স্তম্ভ নিয়ে এক এক করে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আমরা এগিয়ে যাই। প্রথমে হচ্ছে সিঙ্কহোল। সিঙ্কহোলটা যদি আমরা দেখো, এখানে আমি সব ধরনের ভূমিরূপ তুলে ধরেছি। দেখো ইরোশনাল ফিচার্স, আমাদের এটা ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে পড়ছে, ক্ষয়জাত। আর ডিপোজিশনাল মানে হচ্ছে সঞ্চয়জাত। আমাদের সিলেবাসে তিনটে আছে, স্ট্যালাকটাইট, উপর থেকে যখন কাস্ট ক্ষয়প্রাপ্ত হয়ে নিচের দিকে আসে তখন এই উপর থেকে সঞ্চিত হতে হতে নিচের দিকে আসে। ঠিক আছে, এটাকে বলে স্ট্যালাকটাইট। স্ট্যালাকমাইট, মাটি থেকে যদি উপরের দিকে উঠে সেটাকে আমরা কি বলবো, স্ট্যালাগমাইট। ওকে, এটাকে আমরা কি বলবো, স্ট্যালাগমাইট।
আর যখন এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট কানেক্টেড হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো পিলার বা স্তম্ভ, গুহা স্তম্ভ আমরা এটাকে বলবো। তো এই তিনটে আমাদের সিলেবাসে রয়েছে, কিসের? সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে পড়ছে। আর যেগুলো রয়েছে আমাদের ডোলাইন, তারপর রয়েছে আমাদের সিঙ্কিং ক্রিক, হ্যাঁ, সোয়ালো হোল, এগুলো কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তো এগুলো আমরা ভালা পোল যে এগুলো নিয়েও আমি একটু আলোচনা করে দেবো। জাস্ট আমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু আলোচনা করলেই হবে। তো চলো এক এক করে সেইগুলো আমরা আলোচনা করি। তাহলে এই বুঝতেই পারছো, ইরোশনাল মানে ক্ষয়ের ফলে সৃষ্টি হবে যে অবনমিত ভূভাগগুলো রয়েছে এইগুলো, আর ক্ষয়ের মানে ক্ষয়ের ফলে যে গুহা তৈরি হয়, যেটা যেটা তৈরি হয়েছে, যে জল ভেতর দিয়ে প্রবেশ করেছে, এটা হচ্ছে গুহা। আর এই গুহার মধ্যে যে সমস্ত তৈরি হয়েছে সেগুলো হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট আর হচ্ছে কেভ। চলো আমরা এক এক করে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে একটা কাস্ট অঞ্চল। এখানে এই যে ছোট ছোট যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্তগুলো তৈরি হয়েছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে গর্তগুলো তৈরি হয়েছে, এই ছোট ছোট গর্তকে বলা হয় সিঙ্কহোল। এই ছোট ছোট গর্তকে কি বলা হয়? সিঙ্কহোল। এটা কোথায় তৈরি হয় না, কার্স্ট অঞ্চলে যে অবনমিত ভূভাগ রয়েছে সেই ভূভাগের প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের কি সোয়ালো হোল, সরি সিঙ্কহোল। এই সিঙ্কহোল কি হয়, যখন এই ক্যালসিয়াম বাইকার্বনেট এবং অ্যাসিড মিশ্রিত জল প্রবেশ করে তখন এখানে কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়। এই সিঙ্কহোলগুলো কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র গর্ত, হ্যাঁ, এবং এগুলো কিন্তু অসংখ্য হয়। কাস্ট অঞ্চলে এগুলো কিন্তু অসংখ্য পরিমাণে দেখতে পাওয়া যায়। এগুলোকে সিঙ্কহোল বা নিম্নজন রন্ধ্র বলা হয়। কি বলা হয়? নিম্নজন রন্ধ্র। ওকে, খুব ছোট ছোট গর্ত তৈরি হবে। আর অনেকগুলো সিঙ্কহোল একত্রে কি বলা হয়ে থাকে? যৌগিক সিঙ্কহোল। অনেকগুলো সিঙ্কহোল একসাথে থাকলে সেটাকে কি বলা হয়? যৌগিক সিঙ্কহোল। ওকে, সেটাকে কি বলা হবে? যৌগিক সিঙ্কহোল। আমরা যদি দেখি সিঙ্কহোলের বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে কি পাবো এর মধ্যে? না, প্রথমে আমরা পাবো এর আকার। আমি তো বলেই দিলাম এর আকার খুব ছোট হয়। কত ছোট দেখো, 30 মিটার থেকে, মানে অ্যাকচুয়ালি এটা 10 থেকে, জেনারেলি 30 মিটার হয়, কিন্তু এটা 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে। ওকে, এগুলো এতটাই ছোট থাকে যে সর্বাধিক 30 মিটার, মানে কয়েক সেন্টিমিটার থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। কিন্তু জেনারেলি এর পরিধি 10 থেকে কত মিটার হয়? 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর প্রকৃতি যদি দেখি, আকার পেয়ে গেলাম আমরা, এর যদি আমরা প্রকৃতি দেখি কি প্রকৃতির হবে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের কি হবে? চুনাপাথর গঠিত অঞ্চলে তৈরি হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই গর্তগুলো কি হবে? খুব ছোট হবে। হলো, চলো এর যদি আকৃতি দেখি, আমরা তো প্রকৃতি বা আকৃতিতে একই ব্যাপার, অনেকটা ক্ষুদ্র হবে এবং গোলাকার হবে। দেখো এই যে শৃঙ্খলগুলো এখানে তৈরি হয়েছে না, সবই দেখো গোলাকার হবে। এক তো ক্ষুদ্র হবে এবং দেখতে এগুলো কি হবে? গোলাকার আকৃতির হবে। জলধারা এই ক্ষুদ্র হওয়াতে এখানে নদী কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। এবং এখানে শুধুমাত্র কি প্রবেশ করতে পারে? বৃষ্টির জল কিন্তু প্রবেশ করতে পারে। ঠিক আছে, আর যদি আমি এর সংখ্যা দেখি, তাহলে আমরা দেখব যে কাস্ট অঞ্চলে এর সংখ্যাই সব থেকে বেশি থাকে। যত ধরনের ভূমিরূপ তৈরি হয় সব থেকে বেশি তৈরি হয় কি না, সিঙ্কহোল কিন্তু সব থেকে বেশি তৈরি হয়। ওকে, চলো এবার চলে আসো, যদি আমরা একে প্রকারভেদ করি তাহলে একে 3 ভাগে ভাগ করা যায় আকৃতি অনুযায়ী। কি অনুযায়ী? আকৃতি অনুযায়ী। কোনোটা বাটি আকৃতির হয়, কোনোটা ফানেল আকৃতি হয়, আর কোনোটা সিলিন্ডার আকৃতির হয়। হ্যাঁ, এই 3 আকৃতি অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা যায়। আর এর উৎপত্তি হয় অবশ্যই আমাদের দ্রবণ ক্ষয়ের কারণে হয়। যদি আমি এই শৃঙ্খলের উদাহরণ দেখি তাহলে আমরা দেখব যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়ানাতে, যুক্তরাষ্ট্রে ইউএসএ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইন্ডিয়ানাতে অলমোস্ট 3 লক্ষ শৃঙ্খল দেখা যায়।
কত লক্ষ? 3 লক্ষ শৃঙ্খল কিন্তু দেখা যায়। আমাদের ভারতে কোথায় দেখা যায়? ভীষণ ইম্পর্টেন্ট, ভারতের দেরাদুনে দেখা যায়। ভারতে কোথায় দেখা যায়? ভারতের দেরাদুনে কিন্তু অসংখ্য শৃঙ্খল দেখা যায়। ওকে, তাহলে আমাদের ইন্টারন্যাশনালি পেয়ে গেলাম ইউএস এর দক্ষিণ ইন্ডিয়ানাতে 3 লক্ষর কাছাকাছি দেখা যায়, এবং ভারতের কোথা যায় দেখা যায় না, দেরাদুনে কিন্তু সব থেকে বেশি এটা দেখা যায়। ওকে, আমরা শৃঙ্খল নিয়ে আলোচনা করে নিলাম। তোমরা যারা যদি কোনো ডাউট থাকে এই ভিডিওটাকে পজ করে নিয়ে আবার টেনে নিয়ে দেখতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, শৃঙ্খলের পরে দেখো সোয়ালো হোল আমাদের সিলেবাসে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের একটু পড়ে নিতে হবে, কারণ এটা শৃঙ্খলের সাথেই রিলেটেড। দেখো এই শৃঙ্খল, এই যে শৃঙ্খল, এটা যদি আয়তনে বড় হয়, আয়তনে বড় হয়, একটু শৃঙ্খলের তুলনায় একটু গভীর হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সোয়ালো হোল। ওকে, শৃঙ্খলের আয়তন যদি বড় হয় বা কতগুলো শৃঙ্খল যদি যুক্ত হয়ে একটু বড় আয়তনের গর্তের সৃষ্টি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সোয়ালো হোল বলবো। ওকে, তাহলে এর আকার কেমন হবে? এর আকার কিন্তু শৃঙ্খলের থেকে অনেক বড় হবে। ওকে, ক্লিয়ার? আমি এটা নিয়ে বেশি আলোচনা করছি না, কারণ এটা আমাদের সিলেবাসে নেই, তাই এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না। তারপরে চলে আসো পোনার কাকে বলবে। দেখো পোনারটাও আমাদের এখান থেকে জেনে নিতে হবে, কারণ আমরা এটাও ওই একই ব্যাপার, ওর সাথে কানেক্টেড, তাই আমরা এটাকে আলোচনা করে নেব। দেখো প্রথমে জেনে রাখো, আগেরটাই একটু চলে যাই। সোয়ালো হোল আমরা পেয়ে গেলাম, অনেকগুলো শৃঙ্খল মিলে যখন শৃঙ্খল থেকে বড় গর্তের সৃষ্টি করবে, তখন সেটাকে আমরা কি বলবো? সোয়ালো হোল। ঠিক আছে, আর এই সোয়ালো হোলের গর্ত যখন কি হবে না, এই যে দেখো আমার এখানে শৃঙ্খল, এখানে দেখো এটা পোনার, শৃঙ্খল সোয়ালো হোল যখন কি হবে, আরো বেশি গভীরে চলে যাবে এবং গিয়ে মানে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেই যে গিরিপথের যে রেখা, সেই রেখাটাকে আমরা কি বলবো? পোনার বলবো। দেখো আমি এই ছবিটাতে বুঝিয়ে দিচ্ছি। এই যে গিরিপথের গুহা, এই যে এখান থেকে এই যে এই জায়গাটুকু দেখো, একবার একটু দেখে নাও। এই এই যে জায়গাটা, মানে আমি রেড কালার দিয়ে করে দিচ্ছি যে জায়গাটা, হ্যাঁ, এর উপরে তো গর্ত আছেই, এই গর্তের এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলবো? কোনার বলবো। কোনার বা গুহা বলে থাকবো। ঠিক আছে, অর্থাৎ কি হবে? শৃঙ্খল এবং সোয়ালো হোল থেকে ভূগর্ভস্থ পর্যন্ত, এটা ভূ অভ্যন্তরে প্রবেশ করেছে, এই পর্যন্ত যে স্তম্ভদণ্ডের মতো উলম্ব অত্যন্ত খাড়া সুড়ঙ্গ পথ রয়েছে, এই পথটাকে আমি কি বলবো? পোনার বলবো। ক্লিয়ার হয়েছে? এটা কিভাবে তৈরি হয় না, এই শৃঙ্খল এবং সোয়ালো হোল প্রসারিত হয়ে এটা কিন্তু উৎপন্ন করে। দেখো এখানে যে শৃঙ্খল বা সোয়ালো হোল রয়েছে, এটা যদি কেটে চলে আসে, এই পর্যন্ত কেটে চলে আসলো, এই যে সুড়ঙ্গের মতো গর্ত, এই জায়গাটাকেই আমি কি বলবো? পোনার বলবো। বোঝা গেছে বিষয়টা? চলো, সোয়ালো হোলের থেকে এই পোনার যে গভীরতা রয়েছে, এটা আমাদের যুক্তরাষ্ট্রের ইয়ং বেড়েতে রয়েছে। কোথায় রয়েছে? শুধুমাত্র এটুকু জেনে রাখো, ইউএসএ তে রয়েছে। কোথায়? ইঙ্গলবেড়েতে। ইঙ্গলবেড়ে কত মিটার? 111 মিটার লম্বা। তাহলে এই সুড়ঙ্গের দৈর্ঘ্য কত? 111 মিটার লম্বা রয়েছে। হ্যাঁ, যেটা কোথায় না, যুক্তরাষ্ট্রের ইয়ংবেড়েতে। এর নাম কি? এর নাম হচ্ছে গ্যাপিং হিল। গ্যাপিং হিল, এর নাম কি? এর নাম হচ্ছে গ্যাপিং হিল। ওকে, চলো এরপর আমরা জানবো ডোলাইন। ডোলাইন কি? দেখো আমরা জেনেছি যে শৃঙ্খল হয়, ডোলাইন হয়, তাই না? সরি, শৃঙ্খল হয়, শৃঙ্খলের থেকে বড় হয় সোয়ালো হোল। সোয়ালো হোলের থেকে বড়, হ্যাঁ, সোয়ালো হোল থেকে বড় এই যে ডোলাইন, এই ডোলাইনটা সোয়ালো হোল থেকে বড় হবে, 1 নাম্বার। আর এটা কিন্তু বৃহদাকার নিম্নভূমি সৃষ্টি করবে, অর্থাৎ নিচের দিকে অনেক গভীর পর্যন্ত যাবে, অর্থাৎ পোনারটা পুরোপুরি ভেঙে নিচের দিকে পড়ে যাবে। সেই যে ব্যাপারটা, সেটাকে আমরা কি বলবো? ডোলাইন। প্রথমেই আমরা জানবো এই যে ডোলাইন, এই শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ ডোলাইন, আর এবং
স্লোভেনিয়ার যে শব্দ ডোলিনা, এটা কিসের শব্দ? স্লোভেনিয়ার। আর ইংরেজি শব্দ হচ্ছে ডোলাইন। এই দুটোর অর্থ ভূদৃশ্যের মধ্যে এক অবনমন। ভূদৃশ্যের মধ্যে একটা অবনমন, এই যে ভূ, এর মধ্যে একটা অবনমন। আর এটা কিন্তু সিঙ্কহোল, সোয়ালোহোল থেকে বড় হবে এবং পোনারের যে জায়গাটা ধসে একদম পৃথিবীর অভ্যন্তর ভাগ পর্যন্ত কিন্তু এটা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি আমরা দেখি এর বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্সে যদি আমি চলে আসি, হ্যাঁ, এর বৈশিষ্ট্যে যদি আমরা চলে আসি, প্রথম বৈশিষ্ট্য পাবো কি না, এটা 50 মিটার থেকে 100 মিটার হয়। কত হয়? 50 মিটার থেকে 100 মিটার হয় এবং এর গভীরতা 2 থেকে 10 মিটার পর্যন্ত হয়। ওকে, আর এটা কিন্তু অনেক বড় গর্ত সিঙ্কহোল এবং সোয়ালোহোল থেকে। ঠিক আছে, এর মুখটা পুরোই অনাবৃত এবং খোলা থাকে এবং এখানে কিন্তু নদী প্রবেশ করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা দেখেছিলাম যে নদী প্রবেশ করতে পারে না কোথায়? সিঙ্কহোলের মধ্যে বা সোয়ালোহোলের মধ্যে কিন্তু নদী প্রবেশ করতে পারে না, এত ছোট থাকে। কিন্তু এখানে আমরা দেখলাম ডোলাইনে কিন্তু নদী প্রবেশ করতে পারে। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখান থেকে আসবে। উদাহরণ যদি দেখি তাহলে আমাদের ইন্ডিয়াতে আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাব। অন্ধ্রপ্রদেশের বোড়া গুহালু, এখানে আমরা পাবো বোড়া গুহালু রেল স্টেশনের এলাকায় কিন্তু আমরা এটা পাবো। আমরা অন্ধ্রপ্রদেশের পেয়েছিলাম, ইন্ডিয়ার মধ্যে অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এর উৎপত্তি সম্পর্কে ভূবিজ্ঞানী সুইটিং, উইলিয়াম এবং জেনসিং 5 প্রকার ডোলাইনের কথা বলেছে। অ্যাকচুয়ালি 6 প্রকার, কিন্তু কারা কারা বলেছে না, সুইটিং, তারপরে তো উইলিয়াম আর হচ্ছে জেনিংস। কি সম্পর্কে? এই ডোলাইনের উৎপত্তি সম্পর্কে এরা তিনজন এই ডোলাইনকে কটা ভাগে ভাগ করেছে না, 5টি প্রধান ভাগে ভাগ করেছে। তো সেই ভাগগুলো আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা 6টা ভাগ পড়ব, 6টা ভাগই ইম্পর্টেন্ট। ওকে, চলো এক এক করে দেখে নিই। প্রথমে দেখো সলিউশন ডোলাইন। সলিউশন ডোলাইন, যেটাকে আমরা বাংলায় বলি দ্রবণ ডোলাইন। বাংলায় কি বলি? দ্রবণ ডোলাইন। হ্যাঁ, দ্রবণ ডোলাইনটা কি না, চুনাপাথরের ফাটলে দারণ যেখানে মিলিত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ যেখানে মিলিত হচ্ছে, এই যে দারণ যেখানে ফাটল তৈরি হয়েছে, এই জায়গায় যদি দ্রবণ কাজের প্রাধান্যের ফলে ফানেল আকৃতির, দেখো এই যে আকৃতিটা, এটা কিসের মতো? ফানেলের মতো তৈরি হয়েছে। এই ফানেল আকৃতির যে ডোলাইন সৃষ্টি হয়, হ্যাঁ, এর চারপাশের যে ঢাল, এটা কত হয়? 20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়। তো একে আমরা কি বলবো? দ্রবণ ডোলাইন। এক কথায় যদি তোমরা মনে রাখতে চাও, দ্রবণ কার্যের ফলে যে ডোলাইন তৈরি হয় সেটাকে আমরা কি বলি? দ্রবণ ডোলাইন বলি। ওকে, এরপরে দেখো কলাপস ডোলাইন, মানে যেটাকে আমরা বলি ধস ডোলাইন। যেটাকে আমরা কি বলি? ধস ডোলাইন বলি। কি হবে না, চুনাপাথর গঠিত অঞ্চলে দেখতেই পাচ্ছ এটা গুহার ছাদ ছিল, এইরকম লম্বা একটা জায়গা ছিল, সেটা কি হয়েছে? ধসে গেছে। ধসে এখানে ডোলাইনের সৃষ্টি করেছে, এটাকে আমরা কি বলবো? ধস ডোলাইন। ঠিক আছে, এর যদি আমি গভীরতা দেখি, অলমোস্ট 500 মিটার এর গভীরতা হতে পারে। হ্যাঁ, আর যদি আমি দেখি কত থেকে না, 150 থেকে 500 মিটার পর্যন্ত কিন্তু গভীরতা এটা হতে পারে। ওকে, চলো এরপর হচ্ছে অবনমন ডোলাইন। কি ডোলাইন? অবনমিত ডোলাইন। দেখো এই অবনমিত ডোলাইন দুটো ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এই অবনমিত ডোলাইনটাই কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ড্রপ আউট ডোলাইন, একটা সাফিউশন ডোলাইন। ওকে, একটা ড্রপ আউট ডোলাইন আর একটা হচ্ছে কি সাফিউশন ডোলাইন। ঠিক আছে, মানে এক কথায় এই যে পদার্থটা দেখো পুরো নিচের দিকে নেমে গেছে, এটাকেই আমরা কি বলি? অবনমিত ডোলাইন বা ড্রপ আউট ডোলাইন বা সাফিউশন ডোলাইন কিন্তু আমরা এটাকে বলতে পারি। দেখো এখানে সয়েল কোথায় চলে গেছে? গুহার মধ্যে চলে গেছে। এখানেও দেখো গুহার মধ্যে প্রবেশ করেছে।
এটাকেই আসলে ওরা একটা ভাগে ভাগ করেছে, আর এখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে। তারপর চলে আসো ককপিট ডোলাইন। অত্যাধিক পরিমাণে যদি কোথাও বৃষ্টিপাত হয়, হ্যাঁ, সেই অঞ্চলে কি হবে, চুনাপাথর স্তর তির্যকভাবে যদি বিন্যস্ত থাকে এবং দ্রুত দ্রবণ কার্যের ফলে যে পাশাপাশি ডোলাইনগুলো যুক্ত হয়ে যায়, এই পাশে একটা ডোলাইন ছিল, এ পাশে একটা ডোলাইন ছিল, সেই ডোলাইনগুলো যদি যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে মাঝে খাড়া ঢালু গোলাকার অবশিষ্ট পাহাড় যে সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলি, ককপিট ডোলাইন বলি। বুঝতেই পারছো, ককপিট ডোলাইন। এই যে যে এখানকার যে পদার্থগুলো দ্রবণ দ্রুত ক্ষয়কার্যের ফলে, এটা ক্রান্তীয় অঞ্চলে হবে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সেখানে হবে। তো সেখান থেকে যদি ডাইরেক্টলি চলে আসে, হ্যাঁ, সেই পদার্থগুলো যদি এসে যে ডোলাইন সৃষ্টি করবে, সেটাকে আমরা কি বলবো, ককপিট ডোলাইন বলবো। আর লাস্ট যেটা রয়েছে, যেটাকে আমরা বলবো নিম্নস্থ কাস্ট ধর্ষণ, অর্থাৎ এই সমস্ত অঞ্চলে এই কাস্টের যে পদার্থগুলো রয়েছে সেটার যদি ধস হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, নিম্নস্থ কাস্ট ধর্ষণ ডোলাইন। ওকে, তো এগুলো নোটস আমি দিয়ে দেবো, সেখান থেকে একবার একটু পড়ে নিও। আমি আরো একবার হাইলাইট করে দিচ্ছি, দ্রবণ কার্যের ফলে যে ডোলাইন তৈরি হবে সেটাকে আমরা বলবো সলিউশন ডোলাইন। ধসের ফলে যে ডোলাইন তৈরি হবে সেটাকে আমরা বলবো কলাপস ডোলাইন বা ধস ডোলাইন। আর ড্রপ আউটের মাধ্যমে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অবনমিত সাপুসিয়ান ডোলাইন, সেটাও আমাদের অবনমিত ডোলাইন। ককপিট ডোলাইনটা আমাদের রয়েছে ক্রান্তীয় বৃষ্টি অঞ্চলে অত্যাধিক পরিমাণে দ্রবণ কার্য অ্যাক্টিভেট হয়ে গেলে যেটা হয়। আর একটা রয়েছে আমাদের নিম্নস্থ কাস্ট ধর্ষণ, নিম্ন অঞ্চলে কাস্টের যে পদার্থগুলো রয়েছে সেগুলো যদি সরে যায়, চলে যায়, তাহলে যে ডোলাইনটা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো, সাবডিকশন ডোলাইন বা নিম্নস্থ কাস্ট ডোলাইন। ওকে, চলো তাহলে আমরা আমাদের সিলেবাসের যে গুরুত্বপূর্ণ সিঙ্কহোল ডোলাইন রয়েছে, এরপরে আমরা জানবো কাস্ট হ্রদটা। কাস্ট হ্রদটা কি, দেখো এই যে যে ডোলাইন গুলো তৈরি হচ্ছে, বা এই যে সিঙ্কহোল বা সোয়ালো হোল গুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এই সিঙ্কহোল বা সোয়ালো হোল গুলো থেকে, হ্যাঁ, যদি আমাদের সেই সিঙ্কহোলে পুকুর তৈরি হয়, এই যে সিঙ্কহোল গুলো রয়েছে সেই সিঙ্কহোল গুলো বা সোয়ালো হোল গুলোতে যদি আমাদের কি তৈরি হয়, পুকুর তৈরি হয়, বৃষ্টির জল পড়ে যদি পুকুর তৈরি হয়, তাহলে সেখানে কি হয় না, হ্রদের সৃষ্টি করে। তাহলে কিসের মধ্যে, সিঙ্কহোল, ডোলাইন, সোয়ালো হোল, এই সমস্ত অঞ্চলে যদি কি হয়, বৃষ্টির জল জমে সেখানে হ্রদের সৃষ্টি করে, সেগুলোকে আমরা কি বলবো, কাস্ট হ্রদ কিন্তু বলবো। ঠিক আছে, তবে মাথায় রাখতে হবে কাস্ট হ্রদ কিন্তু ভৌম জলের সঙ্গে কানেক্টেড না। কাস্ট হ্রদ কিন্তু ভৌম জলস্তরের সাথে কিন্তু কানেক্টেড না। এতে কেবলমাত্র কি থাকবে না, বৃষ্টির জলই থাকবে। বোঝা গেছে, মানে আমাদের এই যে যে সিঙ্কহোল তৈরি হলো, সোয়ালো হোল তৈরি হলো, এই সবের মধ্যে নিচে বা ডোলাইন তৈরি হলো, এর নিচে যদি কাদা শেল জমে, হ্যাঁ, অপ্রবেশ্য শিলাস্তর তৈরি করে এবং বৃষ্টির জল পড়ে কি হয় না, সেখানে হ্রদের সৃষ্টি করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কাস্ট হ্রদ। হ্যাঁ, যে হ্রদের সৃষ্টি করবে সেটাকে আমরা কি বলবো, কাস্ট হ্রদ। ঠিক আছে, চলো এরপরে গুহা বা কেভ আর গহ্বর কি। গুহা বা গহ্বর বা কেভ কি, দেখো আমরা যদি এখানে চলে আসি, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এই জায়গাটা দেখতেই পাচ্ছ যে এখান দিয়ে পোনার ভেতরে প্রবেশ করেছে। হ্যাঁ, কোথা দিয়ে, এখান দিয়ে পোনার কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করেছে। এই জায়গাটুকুকে পোনার বলছি। এই যে ভেতরে যে গুহা মানে জায়গাটা তৈরি হয়েছে কাস্ট অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে, এই জায়গাটাকে কি বলা হয়, গুহা। ঠিক আছে, এই জায়গাটাকে কি বলা হয়, কেভ বা গুহা। আর এই গুহা বা কেভ যদি আকারে অনেক বড় হয়, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে কি বলবো আমরা, ভূগহ্বর। ভূগহ্বর কিন্তু এটাকে আমরা বলবো। ওকে, এবার চলে আসো, এই যে ভূগহ্বর, এটার আরেকটা নাম আছে ক্যাভার্ন। এই ভূগহ্বরের আরেকটা নাম কি, ক্যাভার্ন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এই ভূগহ্বর ভারতের কোথায় দেখা যায় না, বোড়া গুহালু রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু আমরা দেখতে পাই। হলো, চলো এবার চলে আসো আমাদের এই ভূগহ্বরে যখনই চলে আসলাম, তখন এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন
সেটা হলো এখানে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, অর্থাৎ ডিপোজিশনাল ভূমিরূপ, অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে তৈরি হয়। তো সেগুলো আমরা এখান থেকে জানবো। এবার চলে আসো আরেকটা জিনিস আমি তোমাদেরকে নোটসে দিয়ে দেব, যে গুহা কোন দেশে কি নামে পরিচিত। হ্যাঁ, গুহা কোন দেশে কি নামে পরিচিত। একটা জিনিস মাথায় রাখ, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা নিয়ে নাও। একটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মানে দীর্ঘতম গুহা ম্যামথ গুহা। ম্যামথ গুহা বৃহৎ মানে সব থেকে দীর্ঘতম, সেটা কত? 686 কিলোমিটার গভীর লম্বা গুহা ম্যামথ গুহা, যেটা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আর সবথেকে গভীরতম গুহা সেটা হচ্ছে জর্জিয়ায় অবস্থান করছে, কুব্রেরা ভেরানাজে। কি? কুব্রেরা ভেরানাজে। তোমাদের নোটসের মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবার চলে আসো যদি ভারতের মধ্যে দেখো, ভারতের বোরাগুয়ালু, বুতকোন্ডা, ভীমবেটকা, হ্যাঁ, ছত্তিশগড়ের কুটুমসার, দণ্ড, কৈলাস, বিহারের গুপ্তধাম, তপকেশ্বর, উত্তরাখণ্ডের, এগুলো সবই কিন্তু গুহা আমাদের অবস্থান করছে। আর যদি আমাদের পশ্চিমবঙ্গে দেখি, তাহলে পশ্চিমবঙ্গে দেখবো মহাকাল গুহা। ওকে, তাহলে এই গেল আমাদের ইরোশনাল বা ক্ষয়জাত ভূমিরূপগুলো আমরা পেয়ে গেছি। এইবার আমরা জানবো যে তিনটে আমাদের সিলেবাসে রয়েছে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে, সেই তিনটে সম্পর্কে আমরা জানবো। খুবই সোজা, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট আর হচ্ছে স্তম্ভ। জাস্ট এটা কোনটা কি আমরা জানলেই হয়ে যাবে। দেখো, গুহার ছাদ থেকে গাছের ঝুড়ির বা ক্লিকের মতো, এটা আমাদের গুহা, এটা আমাদের গুহা দেখতে পাচ্ছ। গুহার ছাদ থেকে ক্লিকের মতো, দেখো এটা ক্লিক তো, তাই না? ক্লিকের মতো নিচের দিকে ঝুলন্ত ক্যালসিয়ামের, এটাকে কি বলা হয়? স্ট্যালাকটাইট বলা হয় থাকে। তাহলে গুহার ছাদ থেকে ক্যালসিয়ামের কার্বনেট গলতে গলতে যেটা পড়বে সেটাকে আমরা কি বলবো? স্ট্যালাকটাইট। এটা ভারতের দেরাদুন ও তপকেশ্বর, মহাকাল গুহা, হ্যাঁ, লেবাননের জৈত্যাপ্রোটো গুহা, এই সমস্ত জায়গায় কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আর বেশি কিছু এখান থেকে আমাদের জানতে হবে না। আর এর দৈর্ঘ্য কিন্তু অনেক বড় হয়। ওকে, স্ট্যালাগমাইট, এটা মনে রাখবে কি মা, স্ট্যালাগমাইট, মাইট অর্থাৎ মাটি থেকে উঠছে, অর্থাৎ ভূমি থেকে যেটা উঠছে সেটা হচ্ছে স্ট্যালাগমাইট, আর উপর থেকে যেটা নামছে স্ট্যালাকটাইট। ওকে, তাহলে নিচের থেকে যেটা আসবে, গুহার মেঝের থেকে উলম্বভাবে ক্যালসিয়াম কার্বনেটের গম্বুজাকৃতি স্তম্ভ, এটা কি হয় না উপর থেকে পড়ে, ক্যালসিয়াম কার্বনেট গলে গলে পড়ে এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে কি হয়? ক্যালসিয়াম কার্বনেট উপর থেকে গলে গলে পড়ার সময় সঞ্চিত হয়, আর এটা পড়ে গিয়ে সঞ্চিত হয়। দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। ওকে, চলো যদি আমি দেখি, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে স্ট্যালাকমাইট প্রচুর পরিমাণে দেখা যায়। ওকে, এগুলো কিন্তু মোটা গম্বুজাকৃতি স্তম্ভর আকারে তৈরি হয়। তারপর বিহারের গুপ্তেশ্বর, ভিয়েতনামের সনদুহাং গুহা, যেটা বিশ্বের বৃহত্তম স্ট্যালাকমাইটের উদাহরণ। ওকে, চলো এরপর চলে আসে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে যেটা তৈরি করে সেটা হচ্ছে পিলার, কেপ পিলার, গুহা স্তম্ভ, বা এটাকে আমরা কি বলি? স্তম্ভ বলি। ওকে, তাহলে গুহার ছাদ থেকে পড়ছে, নিচের থেকে উঠছে, এবার দুটো কানেক্টেড হয়ে গেছে, এটাকে আমরা কি বলবো? স্তম্ভ। এটাও আমাদের দেরাদুনের তপকেশ্বর, তারপরে বক্সা জয়ন্তীর মহাকাল গুহা, বোরা গুহালুতে এটা দেখতে পাওয়া যায়, এবং স্লোভেনিয়ার স্কন্জ গুহাতেও কিন্তু এটা আমরা দেখতে পাই। ওকে, তো এই ছিল আমাদের কাস্ট ভূমিরূপ এবং কাস্ট অঞ্চল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাস ভিত্তিক যে বিষয়গুলো দেয়া আছে সেগুলো আমি টোটালি আলোচনা করে দিলাম। এবার চলে আসো আমরা আর একটা জিনিস এখান থেকে আলোচনা করব, যে মানব জীবনে এই কাস্ট অঞ্চলের ভূমিকা কি। মানব জীবনে এই কাস্ট অঞ্চলের ভূমিকা কি সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব কাস্ট অঞ্চলের জন্যই আমরা কি করতে পারছি? পানীয় জলে সরবরাহ করতে পারি, জলসেচ হয়, কৃষিকাজ হয়, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প, সিমেন্ট শিল্প, খনিজ উত্তোলন, পশুপালন, এগুলো কিন্তু অনেক সহজতর হয়ে ওঠে। এবং পাশাপাশি কাস্ট অঞ্চলের জন্য আমাদের কিন্তু ক্ষতিও হয়। হ্যাঁ, মানে এর ফলে কিন্তু আমাদের ক্ষতি হয়, যেমন অনুন্নত পরিবহন ব্যবস্থা তৈরি হবে। যদি কোনো একটা বিস্তীর্ণ অঞ্চল কাস্ট অঞ্চল হয়, সেখানে যদি ক্ষয় হয়, তো এখানে রাস্তাঘাট নির্মাণ করাও তো রিস্কই, তাই না?
তারপর এখানকার মৃত্তিকা, কাস্ট অঞ্চলের মৃত্তিকা কি হবে না, লৌহ মিশ্রিত হবে, ক্যালসিয়াম কার্বনেট হবে, সেখানে কিন্তু চাষাবাদ অত বেশি ভালো হবে না। পাশাপাশি জল সংকটের একটা ব্যাপার রয়েছে, কারণ জল কি করবে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে দেবে, তাহলে এখান থেকে জল সংকটও তৈরি হবে। আর একটা জিনিস, উদ্ভিদ কিন্তু বেড়ে উঠতে পারবে না। তো এই ধরনের প্রতিকূলতাও রয়েছে। মানব জীবনে যেমন অনুকূল অবস্থা তৈরি করছে কাস্ট অঞ্চল, ঠিক একই রকম ভাবে প্রতিকূল অবস্থাগুলো তৈরি করছে। ওকে, তো এগুলো ইম্পর্টেন্ট না দেখে আমি অত ডিটেলসে আলোচনা করলাম না, জাস্ট এইটুকু জেনে রাখো যে আমাদের যে ভূমিরূপগুলো আছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তো আমি তোমাদের পেইড ব্যাচে নোটস পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, তোমরা পড়ে নিও। নেক্সট দিন থেকে তোমাদের প্র্যাকটিস সেট চালু হয়ে যাবে, আমরা কিন্তু আমাদের মক টেস্ট নেওয়া শুরু করব। ঠিক আছে, দেখা হবে আগামী ভিডিওতে, তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ।